সেবার হাঁটতে হাঁটতে মুর্শিদাবাদ জেলার এক অখ্যাত গ্রামে পৌঁছে গেছিলাম। যদিও হাঁটা পথে যে কজনের মুখে শুনেছি প্রত্যেকেই বলেছে ও দিকটা নাকি খুব সুবিধার নয়। অপেক্ষাকৃত কম জনবসতি সম্পন্ন জঙ্গলাকীর্ণ জায়গা সেই নিশিরামপুর। তবে সেই গ্রামে পৌঁছানোর মাঝে যে একটা বড় তরঙ্গিনী পার করে যেতে হয় সে পূর্বাভাস আমি আগে কাউর থেকেই পাইনি। তখন বিকেল গড়িয়ে কেবল সন্ধ্যা নামার প্রস্তুতি চলছে। ঘাটে নৌকা একটা বাঁধা আছে, কিন্তু মাঝি নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন কোনো ব্যবস্থা করতে পারলাম না, তখন ঠিক করলাম সেখানেই কাঠকুঠো জোগাড় করে একটা ধুনি করে রাতটা কাটিয়ে দিই। সকাল হলে ঠিক একটা উপায় বেরোবেই। সমস্ত সরঞ্জাম একত্রিত করে আগুন জ্বেলে যখন তার সামনে বসেছি, তখন সন্ধ্যা নামছে। বসে বসে আমার ফেলে আসা জীবনের কথা, যেমন বাড়ির কথা, বাল্যকালের কথা, এসব চিন্তা করছি। এমন সময় শুকনো পাতার ওপর থেকে কোনো মানুষ হেঁটে আসার শব্দে পেছনে তাকালাম। দেখি একটা গরদের ঘিয়ে ধুতি পাঞ্জাবি পরিহিত লম্বা চওড়া ভদ্রলোক আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি কিছু বলার আগেই সে প্রশ্ন করল, নমস্কার, আমি কোমল মুখার্জি। আপনি নৌকা পাননি বুঝি? বললাম হ্যাঁ। ভদ্রলোক ধুতির কুচি হাতে ধরে স্বেচ্ছায় আমার পাশে বসে পড়ল। আমি প্রশ্ন করলাম, আপনিও ওপারে যাবেন নাকি? সেই জন্যই তো এখানে এলাম। তবে ভালোই হলো, হয়তো বাড়ি ফিরে যেতাম, কিন্তু আপনাকে পেয়ে গেলাম, তাই আজ রাতটা এখানে বসেই কাটিয়ে দিই। আপত্তি করলাম না। একই নির্জন অপরিচিত জায়গা, সেখানে যদি রাত কাটানোর একটা সঙ্গী পাওয়া যায় তাহলে মন্দ কি। তবে লোকটা যেন খুব বেশি তাড়াতাড়ি আমার মনের কথা জেনে যাচ্ছে বলে আমার মনে হলো। উনি বললেন, আপনাকেও একা একা রাত কাটাতে হবে না, তাই তো? শুধু শুধু এই নির্জন জায়গায় একা একা বসে থাকাটাও নিরাপদ নয়। এই অঞ্চলে চোর ডাকাতের পরিমাণও কম নেই। এখানে জনবসতি দূর দূরান্ত পর্যন্ত আমার চোখে পড়ছে না, তবে চোর ডাকাতের কিভাবে এখানে পসার জমে? আমার প্রশ্ন শুনে ভদ্রলোক ঈষৎ হাসলেন, বললেন, এই অঞ্চলে বসত বাড়ি কম ছিল না। এখন হয়তো আপনি চারিদিকে জঙ্গল দেখছেন, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন এসব জায়গায় অনেক লোকজন বসবাস করত। ডাকাত দল নৌকায় করে এসে মাঝে মাঝে ধান, গম, টাকা কড়ি চুরি করে নিয়ে যেত। তারপর থেকে ধীরে ধীরে গ্রাম উঠে অন্যত্র চলে যায়। সেই কারণেই লোকমুখে প্রবাদ এখনো চালু আছে যে এখানে নাকি এখনো চোর ডাকাত ঘুরে বেড়ায়। সবটা শুনে মনে মনে খুব হাসি পেল। আসা মাত্রই আমার মনে হয়েছিল আমার আশেপাশে কোনো সজীব অস্তিত্ব নেই। তবে ভূত প্রেতনির আনাগোনা এখানে আছে সে ব্যাপারে আমি নিশ্চিত। ধুনির কাঠ জোগাড় করার সময়ই একটা মৃদু কান্নার আওয়াজ শুনেছিলাম। যদিও ভয় জিনিসটা আমার ভেতর থেকে ততদিনে চিরকালের জন্য বিদায় নিয়ে নিয়েছে, তাই এসব উপস্থিতি ছলনা আমার খুবই স্বাভাবিক লাগতো। শুধু একটা ধুনি জ্বালিয়ে নিলেই আর কোনো চিন্তার কারণ নেই। হঠাৎ ভদ্রলোক আমার পেছনে তাকিয়ে বললেন, ওকে। চমকে উঠে তাকিয়ে দেখি সত্যি একটা নারীর অবয়ব আমার থেকে কিছুটা দূরে, যেখানে ধুনির আগুনের আলো গিয়ে অন্ধকারে মিশে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে রয়েছে। মুহূর্তেই উঠে দাঁড়িয়ে সেদিকে এক পা দুপা করে এগিয়ে যেতেই আলো আধারিতে সেই নারীর মুখ আবছা দেখতে পেলাম। কেন জানি না মনে হলো এই মেয়েটাকে আমি চিনি। আরো একটু কাছে এগোতেই ঠিক আমার পেছন থেকে শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকলো, তারানাথ, এদিকে আয়, আমি তোকে দীক্ষা দেব। দেখি আমার ধুনির ওপারে এতক্ষণ নীল কমল নামের যে ভদ্রলোক বসেছিল সে এখন নেই, বরং এক রক্তাম্বর পরিহিত জটাজুটোধারী সাধু
সেখানে বসে ধুনির কাঠ খুঁচিয়ে দিচ্ছে। তার চোখের পাতা স্থির, মুখের অযত্নবর্ধিত পাকা দাড়ি গোঁফ নেমেছে নাভিদেশ পর্যন্ত। আমি মুহূর্তেই সেই ষোড়শী নারীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পেছনে ঘুরলাম। দেখি সে উধাও। জঙ্গলের নিকষ কালো অন্ধকারের মাঝে চাঁদের আলো এসে পড়া গাছের পাতাগুলো জড়বস্তুর মতো স্থির। মনে হলো কেমন যেন একটা স্বপ্ন রাজ্যে বিরাজ করছি। কাপা কাপা গলায় কাপালিকের উদ্দেশ্যে বললাম, বাবা, বাবা, আমায় কি দেখাতে চাইছো? আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না। আয়, এদিকে আয়, পাশে বস। একমাত্র ধুনির আগুনটুকুই তখন আমার ভরসা। ওটা বাদে বাকি গোটা পৃথিবীটাই আমার কাছে অপ্রাকৃতিক। পা টিপে টিপে তার পাশে গিয়ে বসতে সে বলল, আমি যে রূপে তোর কাছে প্রথম এলাম তার মৃত্যু ঘটেছে কাল। নদী পেরিয়ে ঘাটের থেকে উত্তর দিক বরাবর হেঁটে গেলে একটা শালবন পাবি। ওইখানেই এই নীলকমলের মৃতদেহ পড়ে আছে। শঙ্কর ডাকাত শেষ করেছে ওকে। সৌদা মিটিয়ে আসছিল নিশিরামপুর থেকে। ওর কাছে টাকা কড়ি যা ছিল সব কিছু কেড়ে নিয়ে ওকে হত্যা করেছে ওই শঙ্কর। পথে যখন বেরিয়েছিস পুণ্যার্থী হয়ে, তখন যা ওর মৃতদেহটা বাড়িতে পৌঁছে দিয়ে তার বিধি অবদ্ধ সৎকারের পথ সুগম কর, তোর পুণ্য হবে। আর উপঢৌকন হিসেবে তোকে ছদ্মবেশ নেওয়ার পন্থা আমি শিখিয়ে দেব। যে ষোড়শীকে তুই এখন দেখলি তাকে মাতু পাগলির মতো ভেবে ভুল করিস না। ওটাই তোর ঋণাত্মক শক্তি। ভবিষ্যতে কখনো যদি এই নারীকে চোখের সামনে দেখিস, মনে করবি তোর সাধন সঙ্গিনী হয়ে সে তোকে পথ দেখাতে চাইছে। পূর্ণ সমর্থন পরবর্তী কর্মে ঝাঁপিয়ে পড়াটাই তোর কর্তব্য হবে, বুঝলি? তখন আমার যুবক বয়স। ঠিক ভুলের চিন্তা মাথার থেকে নিমেষের মধ্যে বেরিয়ে গেল এমন একটা প্রস্তাব পেয়ে। তাছাড়া নিম্নতন্ত্রের প্রতি ঝোঁক আমার থাকবে নাই বা কেন? তখন তো বুঝতাম না যে এই বিদ্যা কতটা ভয়ঙ্কর। তারানাথ একটু থামল। আমার মনে একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছিল। এই বিরতিটার জন্যই অপেক্ষা করেছিলাম। জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, আপনার কাছে যতটা শুনেছি তান্ত্রিক ও কাপালিকের মধ্যে বিস্তর পার্থক্য আছে। তাই কাপালিক মানে কি নিম্নতন্ত্রের সাধক? কাপালিক শব্দটি এসেছে কপাল শব্দটি থেকে, যা দিয়ে মূলত মাথার খুলিকে নির্দেশ করা হয়। কারণ এরা মাথার খুলিকেই পাত্র হিসেবে ব্যবহার করে থাকে বিভিন্ন কাজের জন্য। কিন্তু এদের কাজের সাথে তান্ত্রিকের কর্মপ্রক্রিয়ার ভেদাভেদ বিস্তর। যেমন কাপালিকেরা শ্মশান ভূমির ছাই দিয়ে নিজেকে সব সময় আবৃত করে রাখে এবং রক্ত, মদ, মাংস দিয়ে ধর্মীয় আচার পালন করে ও শিবের ভৈরব রূপকে পুজো করে। কিন্তু তান্ত্রিকদের আরাধ্যা দেবী হলেন দশ মহাবিদ্যা। সহজ ভাষায় বলতে গেলে মা কালী। যাই হোক, সেই রাতটা কাপালিকের কাছে বিভিন্ন তত্ত্ব কথা শুনতে শুনতে কাটিয়ে দিলাম। ভোর নাগাদ কাপালিক ধুনির ছাই কপালে লাগিয়ে সেখান থেকে চলে গেলেন। আমার হাতে একটা পঞ্চগব্য লাল চেলি দিয়ে বেঁধে দিয়ে বলে গেলেন, কোনো বিপদের সম্ভাবনা বোধ করলে এই পঞ্চগব্য কপালে ঠেকিয়ে আমায় স্মরণ করবি, আমি সাহায্য করব। আমি কিন্তু এই কার্যে কোনো বিপদের সম্ভাবনার আঁচ পাইনি। একটা মৃতদেহ তুলে এনে তার বাড়িতে নিয়ে যাওয়া, এই কাজে আবার বিপদ কি? সূর্যের আলো ফোটা মাত্রই বাঁধা নৌকার মাঝি এসে উপস্থিত হলো। এখান থেকে যাওয়ার জায়গা একটাই, সেটা ওই নিশিরামপুর গ্রাম। নৌকায় চেপে বসতেই মাঝি খুঁটির থেকে দড়ি খুলে দাঁড়ের চাপে খেয়া সরিয়ে আনলেন জলের ওপর। যেতে যেতে মাঝির সাথে কম বেশি কথা হলো।
তাকে বললাম কাজ শেষ করে তার নৌকাতেই আবার ফিরব। সে আমায় ওখানে চোর ডাকাতের বিষয়ে বেশ সতর্ক করতে থাকলো। কথায় কথায় জানতে চেষ্টা করছি নীলকমল নামের কাউকে সে চেনে কি না, কিন্তু ওভাবে তো বলা যায় না যে আমি নীলকমলের মৃতদেহ আনতে ছুটছি, তাহলে সে আমায় অন্য কিছু ভাবতে পারে। অগত্যা এটা সেটা বলতে বলতে পৌঁছে গেলাম নিশিরামপুর ঘাটে। ইতিমধ্যে মাঝির সাথে বেশ সাক্ষাৎ জমে গেছে। ঘাটে নেমে মাঝিকে বিদায় দিয়ে ছুটলাম মৃতদেহটির সন্ধানে। বেশ অনেকটাই পথ এগিয়ে যেতেই দূর থেকেই দেখছি নদী পার সংলগ্ন শালবনের মধ্যে গত রাতের সেই একই বসন পড়া এক লোকের মরদেহ। কাপালিক যে আমার সাথে ছলনা করেনি তা বেশ বুঝতে পারলাম। এক দৌড়ে সেই মরদেহর কাছে গেলাম। শরীর ধীরে ধীরে পচতে শুরু করেছে ইতিমধ্যেই, কিন্তু একা আমার পক্ষে এই দেহ টেনে নিয়ে নদীর পাড়ে যাওয়া সম্ভব নয়। কি করি ভাবছি, মনে হলো মাঝিকে আমার ডাকতে হবে, তাহলে এই মৃত শরীর বাইতেও আমার সুবিধা হবে, আর ওদিকে কারো বিশেষ কোনো সন্দেহ হবে না। যেমন কথা তেমন কাজ। দ্রুত সেখান থেকে ছুটতে লাগলাম নদীর ঘাটের দিকে। বেলা তখন বেশ ভালোই ফুটে উঠেছে। সেখানে গিয়ে দেখি মাঝি নৌকা নিয়ে এই পাড়েই আসছে। হাত ইশারা করে তাকে আরো দ্রুত এসে পৌঁছাতে বললাম। সে নদীর তীরে নৌকা ভিড়াতেই বললাম, ও মাঝি ভাই, এদিকে এসো, তাড়াতাড়ি এদিকে এসো। আমায় অমন ছটপট করতে দেখে মাঝি বেশ বুঝতে পারলো কিছু একটা গোলমাল অবশ্যই হয়েছে। তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, কি হয়েছে সাধু বাবা? এই তো গেলেন একটু আগেই, এর মধ্যে আপনার কাজ মিটে গেল? না গো, তা নয়, সেই কথা বলার জন্যই তো তোমায় এখানে ডাকা। কি হয়েছে? কোনো বিপদ ঘটলো নাকি? আরে দেখো না, আমি একটু এদিকে শালবনের মধ্যে দিয়ে সংক্ষেপে রাস্তা ধরে এগোচ্ছিলাম। দেখি শালবনের মাঝে এক লোক মরে পড়ে আছে। আমি তো সেভাবে চিনি না কাউকে, তুমি একটু আমার সাথে এসে দেখবে চেনো কিনা। আমার কথা শুনে মাঝি বেশ ভালোই ভয় পেল। চোখে মুখে সে ছাপ বিদ্যমান, অঙ্গভঙ্গিতে অনিচ্ছা প্রকাশ পাচ্ছে তার ভালোই। সে বলল, না না, আমি ও পথ মারাবো না। আমি নিশ্চিত যে ওই ছেলেটাকে ওই ডাকাতরাই মেরেছে। শেষে ডাকাতের হাতে পড়লে অকালে প্রাণটা যাবে আমার। আমি যেতে পারবো না ঠাকুর মশাই, ক্ষমা করবেন আমায়। দেখো, যা বুঝলাম তাতে সেই মানুষ মারা গেছে 2 দিন হয়ে গেছে, শরীর পচতে শুরু করে দিয়েছে। আমার একার পক্ষে সম্ভব নয় তা একা বয়ে আনার। তোমার নৌকাতে তুমি তো অনেক যাত্রী পার করো, তাহলে তুমি চিনতে পারবে এনাকে পার করেছো কিনা। আর এখন তো দিনের বেলা, এই সময় তো চোর ডাকাত কেউ আসবে না। তুমি না করো না মাঝি ভাই। তাকে অনেক করে বোঝানোর পর সে রাজি হলো আমার সাথে শালবনে ঢুকতে। দ্রুত পায়ে আমি আর মাঝি গিয়ে পৌঁছালাম সেই শালবনের মাঝে। দেখি 2-4টে শেয়াল সেই মৃতদেহের চারপাশে ঘুরছে আর নাক দিয়ে শুকছে। আমি গিয়ে দ্রুত তাড়া দিয়ে তাদের ভাগালাম। মাঝি কাছে এসে দেখতেই চমকে উঠল, বলল, এ কি হয়েছে মাঝি ভাই, তুমি চেনো নাকি? এ তো মুকুজ্জে বাড়ির ছোট কর্তা, নীলকমল মুকুজ্জে। এই তো 5-6 দিন আগে আমি ওনাকে নৌকা দিয়ে পার করলুম, আর আজকে ইনি। ভাগ্যিস তোমার চেনা, নয়তো কি একটা অবস্থা হতো বলো তো মাঝি ভাই। চলো আমরা দ্রুত হাতে হাতে নিয়ে যাই এনাকে। শালবন থেকে কিছু লতা পাতা ও গাছের সরু সরু গুড়ি জোগাড় করে একটা ভেলা মতো বানালাম। তারপর সেই ভেলায় মৃতদেহটিকে তুলে টানতে টানতে দুজন মিলে নদীর ঘাট পর্যন্ত নিয়ে এলাম। বাঁচোয়া এইটুকুই যে মাঝিকে আমার বলা লাগেনি আমি এই জিনিস সন্ধান করতেই এপারে এসেছি, আর সেও চিনতে পেরেছে লোকটিকে। অগত্যা তাকে বাড়ি পৌঁছে দিতে আমার খুব বেশি বেগ পেতে হবে না, কিন্তু সে তো গেল।
পাড়ে এসে হলো আর এক ঝামেলা। মাঝি বলল, সাধু বাবা, এই মরা লাশ আমি নৌকাতে উঠাতে পারবো না। ওতে আমি মানুষ পার করি, গ্রামের মানুষ ভয় পেলে আর আমার নৌকাতে উঠতে চাইবে না। তাহলে আমি ওপারে নিয়ে যাব কি করে এই মৃতদেহ? আপনি বরং একটা কাজ করুন, ওই 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 যে পাশে একটা ডিঙি বাঁধা আছে, ওতে আপনি এই মৃতদেহ তুলুন, তারপর সেটা আমার নৌকার সাথে বেঁধে আমি টেনে নিয়ে যাচ্ছি। তাহলে তাই হোক, বেশি দেরি করলে আর নিতে পারবো না। তাড়াতাড়ি করে ডিঙিতে সে দেহ তুলে নৌকার সাথে বেঁধে দিল মাঝি। নদীপথে প্রখর সূর্যের তাপে সে দেহের অবস্থা ক্রমেই যেন খারাপ থেকে আরো বেশি খারাপ হচ্ছে। এদিকে মাঝিও যেন কেমন নৌকা দ্রুত টানতে পারছে না। বেলা প্রায় পড়ে এসেছে অনেকটাই। আকাশে কখন এত মেঘ করে এসেছে বুঝতে পারিনি। চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে এসেছে। ওপারে পৌঁছাতে নদীপথ তখনও বেশ খানিকটাই বাকি। আমি মাঝিকে তাড়াতাড়ি নৌকা টানতে বললাম। মাঝিও তার সমস্ত শক্তি দিয়ে সে কাজ করছে, কিন্তু কোনো মতেই যেন নৌকা দ্রুত সেখান থেকে সরছে না। বুঝলাম বিপত্তি কিছু একটা ঘটবে এখানে। তোমরা জানো কিনা জানি না, মৃত শরীর বহন করতে গেলে কিছু না কিছু ভূতের কাণ্ড ঘটে। হ্যাঁ, যদিও সেটা পরিস্থিতি এবং ক্ষেত্র বিশেষে। তবে নদীপথ বা কোনো শুনশান জায়গা যেখানে জনমানবের সংখ্যা নিতান্তই নেই বললেই চলে, সেই স্থানের প্রকোপ কিঞ্চিত বেশি হয়। ঘটনাচক্রে এখানেও হয়েছে সেই একই পরিবেশের উৎপত্তি। এত দীর্ঘ স্রোতঙ্গিনী, তার উপরে মানুষ বলতে কেবল আমি আর মাঝি, দুজনে একটি মৃত শরীর নিয়ে যাচ্ছিও পারে। যে মৃত্যু কিনা হয়েছে আবার অপঘাতে। এমতো অবস্থায় কোনো অতি প্রাকৃতিক ঘটনা যে ঘটবে না এমন চিন্তা করাও বৃথা। ইতিমধ্যে আকাশ একবার গম্ভীরভাবে ডেকে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হলো। তখন আমরা মধ্য নদীতে, আর এমন রাত দুপুরে যে গন্ডগোল কিছু একটা ঘটবে তার আজ আমি বেশ ভালোই বুঝতে পারছি। মাঝিকে বিষয়টা বুঝতে দেব না বলে ভাবছিলাম তার মনোসংযোগ অন্যদিকে ঘুরিয়ে দেব। এমন সময় মাঝি বলল, এই জন্য আমি আপনাকে বলেছিলাম ওই মরা লাশ নিয়ে আমি নৌকা পার করবো নে। একে তো অপঘাতে মৃত্যু, তার উপর আবার বৃষ্টি, মেঘ। আমি 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 মরলে যে আমার বউ বাঁচবে না খেতে পেয়ে মরে যাবে ঠাকুর মশাই। তুমি এত উতলা হইও না মাঝি ভাই, আমি আছি তো। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আপনার উপরে ভরসা করেছি, তাই তো আমি নিয়ে আসলাম। কিন্তু কিন্তু এখন তো দেখছি উল্টে বিপদে পড়ে গেলাম। আমি তো নৌকা নিয়ে এক হাতও এগোতে পারছি না। ফিরবো কি করে এখন আমরা ওপারে? আমি বেশ ভালোই বুঝলাম কাল রাতে কাপালিক আমায় কোন বিপদে পড়ার কথা বলেছিলেন। সত্যি আমার তখন মাথায়ও ছিল না যে এর আগেও বেশ কয়েকবার আমায় এরকম বিপদের সম্মুখীন হতে হয়েছে, যেখানে প্রায় মৃত্যুকে খুব কাছের থেকে আমি দেখতে পেয়েছি। কিন্তু যতই তাড়াহুড়ো হোক না কেন, আমি এই ভুলগুলো কিভাবে করলাম? ধীরে ধীরে পরিস্থিতি যেভাবে হাতের বাইরে চলে যাচ্ছে, তাতে এখানেই বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটতে খুব বেশি সময় নেবে না। চারিদিকের প্রকৃতিকে ঘনায়মান কালো মেঘ শীতের চাদরের মতো ঘিরে ধরেছে। ধীরে ধীরে চারপাশের পরিবেশ তার ভয়ঙ্কর রূপের দিকে অগ্রসর হচ্ছে। হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে যুক্ত হলো ঝোড়ো হাওয়া। ততক্ষণে মাঝি আর একটুও দাঁড় বেয়ে নৌকার সামনের দিকে এগোতে পারছে না। তীব্র ঝোড়ো হাওয়ায় নৌকা এবং ডিঙি সমান তালে ডানে বায়ে দুলছে। নদীতে তখন সে কি ঝড়, ভয়ে মাঝি প্রায় কুঁকড়ে যাওয়ার মতো অবস্থা।
এদিকে নৌকা এবং ডিঙি এত জোরে জোরে দুলছে যে সেখানে বসে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। মাঝি দাঁড় ছেড়ে দিয়ে নৌকার দুটো অংশ শক্ত করে ধরে রেখেছে। তার চোখে মুখে জমের হাতছানি, এই বুঝি তার প্রাণটা নিয়ে গেল কেউ। মাঝি গলা ঝেড়ে চেঁচিয়ে ডাকছে কারো সহায়তা পাওয়ার জন্য, কিন্তু শুনশান এ জলধারার দূর দূরান্ত অবধি কোনো প্রাণের স্পন্দন যেন উকি মারতে চাইছে না। মাঝি নৌকার সাথে ডিঙির সংযোগ সূত্রটুকু ছিন্ন করে পালিয়ে যেতে চাইছে, কিন্তু তরঙ্গের ভয়ঙ্কর দোলাচলে সে নৌকার সাথে তার হস্তবন্ধন কিছুতে মুক্ত করতে পারছে না। আমি তাকে যথাসম্ভব সাহস যোগাচ্ছি, যাতে সে সাহস যোগাতে পারে নিজের মধ্যে, কিন্তু তাতে বিশেষ কোনো ফল লাভ হলো না। নৌকায় সামান্য আলো জ্বালানোর উপাদানটুকুও উপস্থিত নেই। এমন অবস্থায় মস্তিষ্কের সাথে বুদ্ধি নারীরও বোধহয় ছেদ ঘটেছে। কি করব মাথায় আসছে না কিছুই। আমি ভুলেই গিয়েছি যে কাপালিক আমায় বিপদের থেকে বাঁচার উপায় সাথেই দিয়েছেন। ভাবছি কি করি, হঠাৎ বিদ্যুৎ গতিতে মাথায় এসে গেল আমি তো মরা নিয়ে নদীর জলে ভাসার আগে গাত্রবন্ধন করিনি। হায় ভগবান, আমার দোষে কি তাহলে আর একটা প্রাণ হারিয়ে যাবে? না না, এ তো হতে দেওয়া যাবে না। আমায় যত দ্রুত সম্ভব গাত্রবন্ধন করে নিতে হবে, নয়তো এই অপ্রাকৃতিক ঘটনা থেকে কিছুতেই মুক্তি মিলবে না। কিন্তু মাটি কোথায় পাবো আমি এই মাঝ নদীতে? এদিকে মরা যেন ধীরে ধীরে আরো ভারী হয়ে চলেছে। ডিঙিটা যেন মরার ভারে জলের ভেতরে চলে যাচ্ছে। পুটলির মধ্যে হাত দিয়ে খুঁজছি সেখানে কিছু আছে কিনা যা দ্বারা আমি মন্ত্রবন্ধন করব। তখনই আমার হাতে বাঁধল কাপালিকের দেয়া সেই পঞ্চগব্য। ঈশ্বরকে সাক্ষী রেখে সেই কাপালিককে স্মরণ করে ওনার দেওয়া পঞ্চগব্য আমি কপালে ছুঁয়ে তিলক কেটে নিলাম। মুহূর্তেই যেন প্রকৃতির বদল ঘটে গেল চোখের সামনে। এমন বিরূপ আবহাওয়া, নদীর বুকে ওঠা ভয়ঙ্কর ঢেউয়ের তাণ্ডব যেন নিমেষে স্বাভাবিক হয়ে গেল। কিছুক্ষণ আগে যে প্রকৃতি রুদ্র তাণ্ডব করছিল, ক্ষণ বিলম্বে তা যেন মা সন্তোষীর মতো সদা শান্ত হয়ে গিয়েছে। মাঝি বলল, কি হলো এটা সাধু বাবা? মুহূর্তে কি করে সব এমন শান্ত হয়ে গেল? ভগবান সহায় আছে আমাদের। সেই ছোট থেকে বাবার সাথে নৌকা নিয়ে যাত্রী পার করি, কিন্তু কোনোদিনও এমন কাণ্ড চোখে দেখিনি। শুনেছি এমন হয়, আজ বাস্তব দেখলুম। অবশেষে বাকিটা পথ নির্ঝঞ্ঝাটে পার হলাম। ওপারে পৌঁছে দেখি বেশ কিছু লোক নদীর ঘাটে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। বোধহয় মুকুজ্জে বাড়ির সদস্য তারা। ঘাটে নৌকা ভিড়াতেই সবাই প্রায় হুমড়ি খেয়ে এসে পড়ল নৌকার ওপর। তাদের মধ্যে একজন বলল, ঠিকই ধরেছিলাম, ছোট কর্তার আসতে তো কোনোদিনও এত দেরি হয় না। নিশ্চয়ই ডাকাতের কবলে পড়েছিল, তাই অকালে প্রাণটা হারালো। এবার গিন্নিমাকে কি বলে জবাব দেবে সবাই? হ্যাঁ, হিন্দু মতে সব দেহ দাহ করা মহাপুণ্যের কাজ। এমন অবস্থায় পড়ে গেলে কখনো দাহ কাজ সম্পন্ন না করে আসতে নেই। তাই সবার সাথে গেলাম। দাহ সম্পন্ন হয়ে ফিরছি। গভীর রাত তখন। বেশ খানিকটা দূরে এসে দেখতে পেলাম সেই কাপালিক দাঁড়িয়ে আছে। বললে, তোকে বলেছিলাম কাজটি করতে পারলে তোকে উপঢৌকন হিসেবে ছদ্মবেশ নেওয়া শিখিয়ে দেব। সে কথা রাখতেই আমি এখানে এসেছি। আয়, আমার সাথে আয়। আমি কাপালিকের পেছন পেছন একটি ঘন জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। জঙ্গলে গাছপালার ঘনত্ব এতই বেশি যে সেখান থেকে ফিরে আসতে গেলে দৃষ্টিভ্রম নিশ্চিত।
প্রায় গভীর জঙ্গলে প্রবেশ করার পর দেখি একটা শবদেহ সেখানে শোয়ানো আছে। কিছু নরকঙ্কালের মুন্ডু এবং তার পাশে একটি মশাল জ্বালিয়ে রাখা। এমন আয়োজনে মনে যে খুশির খই ফুটছে না তা বললে ভুল হবে। অমন তরুণ বয়সে এমন আয়োজন সত্যি খুব রোমাঞ্চকর ছিল, কিন্তু তার ভয়াবহতা যে কত ভয়ঙ্কর হতে পারে তা কি আর জানতাম। তখন আমার তন্ত্রমন্ত্র জগতে অত বেশি জানাশোনা ছিল না। যাই করছি নেহাত অধিক উত্তেজনা আর আগ্রহের বশেই করছি, তাই পদে পদে বিপদ আমাকেও ছাড়েনি। আমাকে বসিয়ে সেই কাপালিক নরমুণ্ড দ্বারা আমার চারপাশে আবৃত করে দিল। আমার কপালে ওনার বৃদ্ধাঙ্গুলি ছুঁয়ে কিছু মন্ত্র বলল, যা আমি ঠিক বুঝতে পারলাম না। তারপর আমায় শেখালেন কিভাবে মৃত মানুষের শরীর দিয়ে ছদ্মবেশ ধরা যায়। এর আলাদা মন্ত্র আছে। একটি মন্ত্র 31 বার জপ করে মৃতদেহটির ব্রহ্মতালু এবং কপালের মধ্যমণি স্পর্শ করে অন্য হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা নিজের কপালের মধ্যমণি এবং ব্রহ্মতালু স্পর্শ করে 9 বার শরীর ধারণের মন্ত্রটি জপ করতে হয়। তারপর ধীরে ধীরে পরিণত হয় সেই ছদ্মবেশে। কিন্তু অতটাও সহজ নয় যতটা ভাবছ। বিশ্লেষণে মনে হচ্ছে খুব সহজ এবং ছোট, কিন্তু কার্যে তা অনেক দূর অবধি প্রশস্ত। যাই হোক, আমায় সমস্তটা বুঝিয়ে দেওয়ার পর কাপালিক বলল, শোন, ছদ্মবেশ যখন ধারণ করবি তখন কিন্তু খুব সাবধান। ছদ্মবেশে থাকা অবস্থায় তোর স্থূল দেহ যদি কেউ স্পর্শ করে ফেলে তাহলে কিন্তু তুই আর কোনোদিনও ওই স্থূল দেহে ফিরে যেতে পারবি না। তাই যখনই ছদ্মবেশ ধারণ করিস না কেন, নিজের স্থূল দেহটাকে খুব গোপনীয় এবং সুরক্ষিত জায়গায় রাখবি, যাতে কোনো অবস্থাতেই তুই সেই দেহে ফিরে আসার আগে পর্যন্ত কেউ স্পর্শ তো দূর, খুঁজে যেন না পায়। ছদ্মবেশ নিতে গেলে অতি উচ্চ মর্গের সাধক হতে হয়। যদিও তোর এখনো সেই যোগ্যতা হয়নি, কিন্তু কথা যখন দিয়েছি তখন তার মূল্য আমি রাখব। এই তো গেল তুই কিভাবে দেহের মধ্যে প্রবেশ করবি, এবার তুই কিভাবে। ওনার কথা শেষ হওয়ার আগেই আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, আপনি যেমন বলেছেন তেমনই হবে। আমি আপনার কাছে অতি কৃতজ্ঞ যে আপনি আমাকে এমন অবিশ্বাস্য কিছু শেখালেন। ধন্য, আপনি ধন্য। শেষ তো করতে দিলি না আমায়, তবে দেখিস বিপদ যেন না আসে। আর অবশ্যই যদি কোনো বিপদে পড়িস তাহলে মাতু পাগলিকে স্মরণ করিস। আশা রাখি সে তোকে বিপদ থেকে রক্ষা করবে। যা, এবার তোর গন্তব্য যেখানে যাওয়ার সেখানেই যা। আমি সেই স্থান থেকে প্রস্থান করলাম আবার অজানার উদ্দেশ্যে। মনের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি এই বিদ্যা শিখে তখন কি পরিমাণে উৎফুল্ল বোধ করছি। একাগ্র চিত্তে অপেক্ষা করছি সেই মুহূর্ত, সেই ক্ষণের, যেই সময় আমি নিজে থেকে এই প্রক্রিয়ার প্রয়োগ করতে পারবো। কিন্তু সে অপেক্ষার দিন এতটাই বর্ধিত হয়ে গেল যে আমি ধীরে ধীরে নানাবিধ কর্মের সাথে যুক্ত হতে হতে এক প্রকার ভুলেই গেছিলাম আমার এই অপার্থিব ক্ষমতার কথা। তারানাথ চুপ করল। তার চোখের দিকে তাকাতে এখন কেন জানি না রীতিমতো ভয় করছে, কিন্তু তার চাহনিতে কিন্তু অর্জিত ক্ষমতা বা প্রাপ্তির কোনো দীপ্ততা চোখে পড়ল না। কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, তাহলে কি আপনি সে ক্ষমতা প্রয়োগ করার সুযোগ কোনোদিনও পাননি? আর আপনি তো এমনি এত শ্মশানে মশানে থাকতেন, তা এর মধ্যে এমন কোনো মৃতদেহ পেলেন না যার সঙ্গে আপনি এই শক্তি প্রয়োগ করে দেখতে পারেন? তারানাথ নিঃশব্দে মাথা নাড়ল। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, মৃতদেহ হলেই হবে না, সেই দেহে বিশেষ কিছু লক্ষণ না থাকলে তার শরীর ব্যবহার করা সম্ভব নয়।
যেমন মৃতদেহের দুই পায়ের বুড়ো আঙুলের সাথে তার পাশের আঙুলটির উচ্চতা বড় হতে হবে, চিবুকে কিঞ্চিত ভাঁজ আছে কিনা নজর রাখতে হবে এবং বিশেষ করে তার মধ্যে ভৈরব বা ভৈরবী হওয়ার লক্ষণ বর্তমান থাকতে হবে। এ মোটেই সহজ কাজ নয়, তবে আমার সাথে যে ঘটনা ঘটেছিল সেই অভিজ্ঞতার কথা মনে পড়লে আজও একান্তে শরীরের ভেতরটা কেঁপে ওঠে। পায়রাগাছি নামক একটি হল্ট স্টেশন থেকে এক ভক্তের বাড়িতে ব্রাহ্মণ ভোজন করে ফিরছি। আকাশে সেদিন সকাল থেকেই বেজায় মেঘ জমে গেছে। বৃষ্টি হওয়ার আগে যেমন এলোপাথারি ঠান্ডা হাওয়া বয়ে আসে, তেমনটাই চলছে প্রায় ঘন্টা দুয়েক ধরে। মূল রাস্তা পর্যন্ত একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে কথা বলতে বলতে এলাম। তারপর সে আলাদা হয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে চলে গেল। আমাকেও সাধলো, কিন্তু অতিথি সেজে এক বাড়ির থেকে সবে মাত্র বেরিয়ে এলাম, তখন কি আর চক্ষু লজ্জা ত্যাগ করে আবার অন্য বাড়িতে যাওয়া যায়? অগত্যা কিছু দূর হেঁটে একটা মোটা বট গাছ দেখে সেখানেই পুটলি পেতে বসে পড়লাম। আকাশ দেখলে মনে হয় কোনো এক বিশেষ সময়কে তলিয়ে দেওয়ার জন্য পরমেশ্বর কোনো রকমে বৃষ্টিটা আটকে রেখেছেন। মিনিট 10 কাটতে না কাটতেই শুরু হলো গুড়ি গুড়ি ছাগল তাড়ানো বৃষ্টি। এমন সময় লক্ষ্য করলাম গুটি কয়েক যুবক ছেলে একটি মরার খাটুলি কাঁধে বাঁধিয়ে দ্রুত গতিতে এই বটগাছের দিকে এগিয়ে আসছে। বুঝলাম এই গাছের ছাউনিকেই গন্তব্য বানানোর জন্য তাদের এই ব্যস্ততা। আমি উঠে দাঁড়িয়ে তাদের জায়গা করে দিলাম। খাটুলি নামিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তাদের মধ্যে একজন বলল, দূর দূর, এ লক্ষ্মীর মেয়ে মুড়েও শান্তি দিল না। হ্যাঁ, এবার কাঠ পাওয়া যাবে বলতো? কাপড়টা সরিয়ে দেখ তো, দাটা আনা হয়েছে কিনা, নাকি আবার ব্যস্ততায় ফেলে আসলাম কে জানে। আরে অসুবিধা নেই, পাশের চালায় কাঠ থাকে, ও একটু কেটে ছেটে ঠিক করে নিতে হয়, ও কোনো ব্যাপার না। প্রথম ছেলেটি গিয়ে মরার পায়ের কাছের থেকে সাদা কাপড়টি তুলে বলল, হ্যাঁ হ্যাঁ, দা আছে এখানে। বলে আবার কাপড়টা উপরে টেনে দিল ঠিকই, কিন্তু মৃতদেহের দুটি পায়ের পাতা সে অযত্নে ঢাকা পড়ল না, এবং একই সঙ্গে আমার বিস্মিত চোখ আটকে গেল সেই পায়ের আঙুলে। কাপালিকের কথা মতো এই মৃতের বুড়ো আঙুলের থেকে তার পাশের আঙুল দুটি অপেক্ষাকৃত বড়। তৎক্ষণাৎ আমার মাথায় বদবুদ্ধিটা জেগে উঠল। মনে মনে সংকল্প করলাম, যেভাবেই হোক আমি এই মৃতের দেহে বাদ বাকি চিহ্নগুলি বর্তমান আছে কিনা একবার মিলিয়ে দেখবই। বৃষ্টির পরিমাণ তখন বেড়েছে। সব যাত্রীদের মুখেই শুনলাম শ্মশান এখান থেকে বেশি দূর নয়, আর মিনিট 5 চোট পায়ে হাঁটলেই সেখানে পৌঁছানো যাবে। বৃষ্টি ছ্যাঁক দিল আরো ঘন্টাখানেক বাদে। ছেলের দল খাটুলি কাঁধে বাঁধিয়ে হরি নাম করতে করতে বেরিয়ে পড়ল। আমিও খানিক বিলম্ব করে পিছু নিলাম। শ্মশানে অনেক ঘুরেছি জীবনে, কিন্তু এই পায়রাগাছি শ্মশানের পরিবেশ আমার জীবনে ফেলে আসা ভয়ঙ্কর প্রেক্ষাপটগুলির মধ্যে অন্যতমভাবে স্থান করে নিল। মনে হলো জঙ্গলের মাঝে একটি স্থান পরিষ্কার করে গ্রামের মানুষের অন্তিম সংস্কারের জন্য একটু জায়গা তৈরি করা হয়েছে। পাশে অসহায়ের মতো পড়ে আছে একটা সুতোর মতো মরা নদী। আমি অপেক্ষাকৃত ঘন একটি জঙ্গলের আড়ালে একটা উঁচু টিলা মতো জায়গায় বসে ওদের কাজকর্ম দেখতে লাগলাম। মরা পোড়ানোর আগে কিছু প্রাথমিক আচার সারতে হয়, সেখানেও মিনিট 30 সময় লাগে। আমি ঠিক করেছি ওই সময়টুকুর মধ্যেই সমস্ত বিষয়টা পর্যবেক্ষণ করে নেব। মরার কাছে একজনকে রেখে বাকি ছেলের দল পাশের একটি ছোট্ট চালা ঘরে ঢুকলো। সেখানে কয়েকটা মোটা মোটা কাঠের গুঁড়ি পড়ে রয়েছে, তার থেকে চেলা কাঠ বের করে চিতা বানানোর প্রস্তুতি চলছে। চারিদিকটা এমনভাবে অন্ধকার হয়ে এসেছে
যে সময়ের আজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ বৃষ্টি এলো আবার মুষলধারে। সব যাত্রীর দলের মধ্যে থেকে একজন বলে উঠল, ওরে অমল, ভিতরে চলি আয়, বাইরে দাঁড়িয়ে ভিজবি নাকি? মরা পাহারা দেওয়ার ছেলেটা মাথার উপরে দুহাত দিয়ে ছুটে চলে গেল চালার নিচে। কথায় আছে না, মন থেকে যদি কিছু চাওয়া হয় তাহলে যেভাবেই হোক একটা না একটা সুযোগ তার হাতে আসবেই সেই ইচ্ছেটাকে পূরণ করার। শুধু সেই মুহূর্তের সঠিক ব্যবহারটা খুব প্রয়োজন। ক্ষমতা পরকের মোহ আমায় তখন আষ্টে পিষ্টে ঘিরে ধরেছে। কোথার থেকে এমন অমানসিক শক্তি পেলাম জানি না। মনে হলো আমি এখন যদি মরার কাছে গিয়ে দাঁড়াই তাহলে আমায় ওরা কেউ দেখতে পারবে না। পা টিপে টিপে জঙ্গল থেকে বেরিয়ে খাটুলির দিকে এগোচ্ছি। মাটি ছেদ করে দেওয়া বৃষ্টির সাথে তখন যুক্ত হয়েছে ঝোড়ো হাওয়া। যে স্থানে মরাটিকে রাখা আছে চালাঘর থেকে সেটাকে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। ওই যে আগেই বললাম, দেখলে মনে হয় শুধু মরা পোড়ানোর জন্যই এই জায়গাটি পরিষ্কার করা হয়েছে। আশেপাশের ঘাসের উচ্চতা আমার মাথা ছাড়িয়ে আরো 1 হাত। লক্ষণ প্রতিলক্ষণ এই সমস্ত কিছুর উপরেই তন্ত্রশাস্ত্র নির্ভর করে। মনের উন্মাদনা তখন এই পর্যায়ে পৌঁছিয়ে গেছে যে মৃতের দেহের লক্ষণ পর্যবেক্ষণ করে আমার সমস্ত কার্য সম্পন্ন করতে খুব বেশি সময় লাগলো না। এবার আমি আর পূর্বের জঙ্গলে ফিরলাম না। খানিকটা সংযত হয়ে পায়ে হেঁটে একটা নিরাপদ জায়গা বুঝে দৌড় লাগালাম আরও একটু ঘন জঙ্গলের দিকে। শরীরের ভেতরে কিন্তু তখন থেকেই একটা অস্বস্তি বোধ করছি। মাথার শিরা দপদপ করে কাঁপতে শুরু করলো হঠাৎ। মধুসুন্দরী দেবী প্রথমবার যখন আমার সামনে উপস্থিত হয়েছিল তখন ঠিক এমন শারীরিক অস্থিরতা অনুভব করেছিলাম। বুঝতে পারলাম খুব শীঘ্রই চেতনা হারাবো আমি। চোখ খুলে দেখি আমি পড়ে আছি সেই নির্দিষ্ট স্থানে। আমার দেহের ভেতরে প্রাণের সঞ্চার নেই, অর্থাৎ আমি সূক্ষ্ম দেহে প্রবেশ করেছি এবং ঠিক আমার সামনে নিথর হয়ে পড়ে আছে আমারই স্থূল দেহ। নিজের মনে বিশ্বাস করতে পারলাম না যে আমি এই কার্যে সফল হয়েছি। তবে নিম্ন সাধনার সঙ্গে যে চিন্তা ভাবনাও নিম্নবর্তিত হয় তা জানা ছিল না। ঠিক করলাম তাদের একটু ভয় দেখাবো, কিন্তু সেটা করতে গিয়েই হলো বিপত্তি। পরিকল্পনা মাফিক সেই চালাঘর সম্মুখিত জঙ্গল থেকে বেরোনো মাত্রই ছেলের দলের দৃষ্টি পড়ল আমার দিকে। তাদের মধ্যে একজন বলল, ওই 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 দেখ, লক্ষ্মীর মেয়ে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, লক্ষ্মীর মেয়ে তো। ধর 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 ধর। ভয় দেখানোর পরিকল্পনা মাঠে মারা গেল, বরং কেটে রাখা চেলা কাঠ হাতে তুলে নিয়ে সব যাত্রীর দল আমায় উদ্দেশ্য করে ছুটতে শুরু করলো। আমি পড়ি কি মরি করে দৌড়াচ্ছি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। হঠাৎ মাথা এলো কাপালিকের কথাটা। উনি বলেছিলেন, যদি সূক্ষ্ম দেহে বিরাজ করার সময় আমার পড়ে থাকা স্থূল দেহটিকে কেউ স্পর্শ করে তাহলে আমি আর সেই শরীরে ফিরে যেতে পারবো না। অগত্যা আবার ছুটতে শুরু করলাম সেই নির্দিষ্ট জায়গাটির দিকে যেখানে আমার নিথর শরীরটি পড়ে আছে। অনেক অনুমান ও মনোসংযোগের পর সেই জায়গায় পৌঁছালাম ঠিকই, কিন্তু কি করে সেই দেহে আমি আবার প্রবেশ করব সেই পদ্ধতি কাপালিক আমায় বলে দেয়নি তো। এদিকে মাঝে মাঝে বৃষ্টির শব্দ ভেদ করে ছেলেদের ক্রুদ্ধ চিৎকার আমার কানে আসছে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমারই দেহের সামনে বসে রইলাম অনেকক্ষণ। নিজের মৃত্যুর অপেক্ষা করার মতো যন্ত্রণা
আর অন্য কিছুতে আছে কি? এমন সময় হঠাৎ মাথায় এলো, কাপালিক তো এটাও বলেছিলেন যে কোনো প্রকার বিপদে পড়লে মাতু পাগলিকে স্মরণ করতে হবে। এক মুহূর্ত দেরি না করে চোখ বুজে মাতঙ্গিনীকে স্মরণ করতে শুরু করলাম। মা, মা তুমি আমার শেষ ভরসা মা। আমি মৃত্যু শয্যায় অপেক্ষা করছি মা। দয়া করে এই ধৃষ্টতা ক্ষমা করে দাও। দয়া করে এই ধৃষ্টতা ক্ষমা করে আমায় রক্ষা করো মা। আমায় রক্ষা করো। আমাকে আমার শরীর ফিরিয়ে দাও মা। আমাকে আমার দেহ ফিরিয়ে দাও মা। আমাকে আমার দেহ ফিরিয়ে দাও। মাতু পাগলি যে এই নিম্নতন্ত্রের এক উচ্চ মার্গের সাধিকা, সেদিন তার প্রমাণ আরও একবার পেলাম। আমার কাতর আত্মস্বর শুনে খানিক বাদেই সে সূক্ষ্ম শরীরে আমায় দেখা দিল, বলল, নিম্নতন্ত্র শিখতে গেছো? পোড়ার মুখ, এই পেছনে ঘুরে দেখবি না বলছি। পেছনে ফিরে একবারও দেখবি নে, ভয় পাবি। যা বলছি মন দিয়ে শোন। যেদিন তোকে দেখেছি সেদিনই বলে দিয়েছিলাম, ক্ষমতার লোভে সাধনার পথে হাঁটতে যাস না, অকালে মারা পড়বি। ভালোভাবে শোন, তোর হাতে সময় খুব কম। তোর স্থূল শরীরের ডান পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে মন দিয়ে 9 বার শরীর ধারণের মন্ত্র জপ কর, তাহলে আবার নিজের দেহে ফিরে আসবি। সেদিন তো কাপালিক তোকে দেহ ধারণের প্রক্রিয়াও বলতে গেছিল, শুনিসনি কেন? তুই শুনিসনি কেন? কিন্তু ওই যে তোর মোহ, এই মোহের বশবর্তী হয়ে পুরো কথাটা পর্যন্ত শুনিসনি। তোকে আর কিছু বলবো না, কারণ তুই সোনার ছেলেই নোস। তবে এই নিম্নতন্ত্রের ধারে পাশে তোকে যদি আর আমি দেখেছি, নিজে গলা টিপে মারবো। এবার যা যা। এই কথা বলে মাতু পাগলি অন্তর্ধান হলেন। আমি দ্রুত তার বলে যাওয়া কথা অনুযায়ী আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি চেপে ধরে শুরু করলাম বীজ মন্ত্র পাঠ। তারপর আর কিছু মনে নেই আমার। যখন চোখ খুললাম তখন চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টির দাপট একটু কমেছে। পাশে হাতড়ে দেখি মৃত শরীরটি আমার পাশেই পাথরের মতো হয়ে পড়ে রয়েছে। বুঝতে পারলাম সব যাত্রীরা দেহটিকে তখনও খুঁজে পায়নি, কিন্তু তখন অন্ধকারকে তোয়াক্কা না করে অপরিচিত জঙ্গল ভেদ করার শক্তি আমার শরীরে অবশিষ্ট নেই। অগত্যা সেখানে বসেই রাতটা কাটিয়ে দিলাম। সে কি ভয়ানক রাত! বৃষ্টি সম্পূর্ণ ধরে যেতেই আশেপাশে অসংখ্য সবজের চোখ যেন ভাটার মতো জ্বলে উঠল। হাতের কাছে যা পাই তাই ছুঁড়ে মারি সেই চোখের দিক নির্দেশ করে। এক কথায় সেই রাতে শেয়ালের থেকে মৃতদেহকে রক্ষা করাই ছিল আমার একমাত্র কাজ। ভোরের আলো ফুটতে না ফুটতেই দূরের থেকে গুঞ্জন কানে ভেসে এলো। বুঝতে পারলাম এই দেহটিকে খোঁজার জন্য এখন সেই ছেলের দল গ্রামের আরও লোকজনকে নিয়ে এসেছে। আমি সেই গুঞ্জন লক্ষ্য করে এগিয়ে গেলাম। অবশেষে জঙ্গলের কোন ফাঁকের থেকে একজন আমায় দেখতে পেয়ে হাঁক দিল, ও সাধুজি, এদিকে কোনো মেয়েকে আসতে দেখেছেন নাকি? আমি চেহারা বিস্মিত করে তাদের সামনে গিয়ে বললাম, আমি তো গ্রামের দিকেই যাচ্ছিলাম এই খবরটা দিতে। ওই দিকে দেখলাম একটা মেয়ে মরে পড়ে আছে। তোমরা এসো তো আমার সাথে। তাদের মৃতদেহ দেখিয়ে দিয়ে অতি সংক্ষেপে তাদের বুঝিয়ে দিলাম আমি এদিকে এসেছিলাম আস্তানা বানানোর জায়গা দেখতে। তখন আমার চোখ পড়ে দেহটির দিকে। বলতে গেলে তখন আমার কিছু একটা বুঝিয়ে সেখানের থেকে পালাতে পারলে বাঁচি। ঠিক ভুল সত্যি মিথ্যের বিচার তাদের উপরে ছেড়ে দিয়ে আবার পাড়ি দিলাম অজানার উদ্দেশ্যে।